আমার একদিন হঠাৎ বলল যে চলো তোমার আব্বার কাছে নিয়ে যাই। আচ্ছা, ঘটনা তো এখানেই প্যাঁচ খাইছে। জি, এতদিন ধরেই ভাবতেছি যে ইচ্ছা ছাড়া তার আমার এই কাজ করতে পারে না। আমি এর প্রথম সন্তান ছিলাম। সন্দেহ করছি, বাট আল্লাহ ভালো জানেন। আসতেছে না কয়দিন বাঁচবা মরে যাবা, আর বিশ্রাম লাগতো না। গুরুত্ব বোঝে না অনেক সময়, পরে ওই যে বলে না, যার কষ্ট সেই বোঝে। ওই বসাতেই বসা, আর এখন কোনোদিনও খুঁজে পাইনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড SOC এর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আপন ঠিকানায় আমরা নিজের ঠিকানা খুঁজে চলেছি 4 থেকে 5 বছরের বেশি সময় ধরে। জন্ম হয়েছিল ঢাকা FM-এর জীবন গল্প প্রচার করতে গিয়ে লস্ট অ্যান্ড ফাউন্ডের মধ্য দিয়ে, এবং তারপর আমার এই নিজের প্রতিষ্ঠান স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড, যেটার আমি ফর্ম করেছিলাম আরও অনেক আগে 2017 সালে, কিন্তু করোনার মধ্যে এসে আসলে আমি পুরোপুরি এই প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে যাই। এবং সেটার গল্পটা হয়তো অনেকেই জানেন যে করোনার সময় যখন সব জায়গাতে চাকরি চলে যাচ্ছে, সবার কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে, এবং সেই সময়টাতে আমাদের বিশেষ করে মাসখানে ছুটি হয়ে গেল, কি করব, কোথায় কি করব, কোনো কিছু দিশা খুঁজে পাচ্ছিল না। তখন মনে হচ্ছিল নিজের প্রতিষ্ঠানটাকে নিয়ে একটু দাঁড় করানোর চেষ্টা করি। তো সেটাই আসলে আমার এখন মেইন স্ট্রিম মিডিয়া বলতে গেলে, এবং শুধু আমার না, আমি মনে করি পুরো পৃথিবীরই মেইন স্ট্রিম মিডিয়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা যখন 2013 সালে, আমার এই পেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2013 সালে ফেসবুকের ওপেন করা। ওই সময়টাতে ফেসবুক কেবল ধাক্কা দিচ্ছে। ফেসবুক তখনও আমাদের এতটা পাওয়ারফুল সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে ওঠেনি, ফেসবুক এতটা সিরিয়াসলি মানুষ নিত না সেই সময়টাতে। যখন আমরা জীবন গল্প করতাম রেডিওতে, হ্যালো ইট 920 করতাম ABC রেডিওতে, তখন ফেসবুক এতটা সিরিয়াসলি ছিল না, তখন FM-এর জয় জয়কার ছিল। এরপরে তো ফেসবুকের যে উন্নতি বা ইউটিউবের যে ধারাবাহিকতা, সেখানে আমাদের কন্টেন্টগুলো নিয়ে তখন আমরা এটাকে চিনতাম নিউ মিডিয়া হিসেবে। এখন তো সোশ্যাল মিডিয়াই আসলে বাকি সব মিডিয়ার বস। তখন অন্যান্য মিডিয়াগুলোকে বলা হতো মেইন স্ট্রিম মিডিয়া। এখনও বলা হয় মেইন স্ট্রিম মিডিয়া বলতে টেলিভিশনকে বোঝানো হয় বা সংবাদপত্র, এগুলোকে বোঝানো হয়, কিন্তু আসলে মেইন স্ট্রিম মিডিয়া আমার মনে হয় না যে এখন আর রেডিও টেলিভিশনকে বলা উচিত, এখন বলা উচিত সোশ্যাল মিডিয়াকে। তো আমার পুরো ক্যারিয়ারটাই শিফট করে গেছে এই সোশ্যাল মিডিয়াতে, এবং আমরা এই বিগত 4 থেকে 5 বছরে অসংখ্য ছেলে মেয়েদেরকে আপনাদের দোয়াতে এবং আপনাদের ভালোবাসায় তাদের পরিবারে ফিরিয়েছি। আমরা জানি এই সংখ্যা আরও বড়, যদি আল্লাহ চায় তো আমরা আরও চেষ্টা করে যাব। এবং যারা এখন পর্যন্ত আমাদের এখানে আসতে পারেননি পরিবার খোঁজার জন্য, তাদেরকে বলছি আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন বা আমাদের পেজের ইনবক্সে এসে নক করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আপনার নাম কি? আমার নাম পারভিন। পারভিন। আপনার বাবার নাম? আমার আব্বার নাম রশিদ মাল। রশিদ মাল। মায়ের নাম? জোসনা বেগম। জোসনা বেগম। আপনার ছোট বোনের নাম? রোকসানা। রোকসানা। আপনার দাদার নাম? আমার দাদার নাম হুকুম আলী মাল। হুকুম আলী মাল। চাচার নাম? আকরাম মাল, সাইদ মাল। দুইজন। মাল হচ্ছে আপনাদের পারিবারিক উপাধি? বংশের। আমি জীবনে মাল বংশ কোনোদিন শুনি নাই। না, আমাদের আমি আরেকটা ইন্টারেস্টিং বংশ শুনেছি, বটি বংশ। সেটা খুব শীঘ্রই আসবে। গল্পটা যদি প্রচার হয়ে থাকে তো দেখে ফেলেছেন আপনারা ব্র্যান্ডিং বাংলাদেশে, অথবা খুব শীঘ্রই আসবে। কোথায় আপনার বাড়ির? তো ঠিকানা মনে আছে, বরিশালের কোথায় এটা? বরিশালের এটা কোন জায়গা? পাতারহাট লিখছেন। পাতারহাটের আশেপাশে, এবার কিন্তু গ্রামের নামটা বলতে পারতেছি না। বেদুরিয়া? বেদুরিয়া মনে পড়ে যেন, হয়তো এটা গ্রাম না বাজার না থানা বলতে পারি। এটা বরিশাল পাতারহাট বেদুরিয়া। জি। আপনাদের বাড়ির পাশে সুলতান মাতবর মেম্বারের বাড়ি? জি, সে আমি যখন হারাইছি তখন তরোয়াল মার্কা ইলেকশন করছে, আমার ওটা মনে আছে। আচ্ছা, আর ওনার বাবার নাম হচ্ছে লতিফ মাতবর। লতিফ মাতবর। আপনার পারভিন নামটা কি বাপ মায়ের দেয়া? আমার ছোট থেকে এই নাম। ছোট থেকেই দাও। গল্পটা বলেন তো একবার, প্রথম থেকে কি হয়েছে? আমি ছোট থাকতে হারাই গেছি। কেমনে হারাইলেন, ঘটনা কি? কেমনে হারাইছি বলতে, আমার আব্বা ঢাকা ছিল। জি। আমার আপন মা ছিল না ঘরে। আচ্ছা, সৎমা? জি, সৎমা ছিল ঘরে। তখন আমার একদিন হঠাৎ বলল যে চলো তোমার আব্বার কাছে নিয়ে যাই ঢাকা। পরে সন্ধ্যার সময় লঞ্চে উঠছি। লঞ্চ ঘাটের নামটা আমার মনে নেই, কিন্তু সন্ধ্যার সময় লঞ্চে উঠছি, সারা রাত্র লঞ্চে ছিলাম। সকালে এসে যখন সদরঘাট নামছি, তখন আমার বলছে যে তুমি বসো, তোমার আব্বুর ওই জায়গায় নিয়ে যেতে দেয় না, বাচ্চা গো বস। ওই বসাতেই বসা, আর এখন কোনোদিনও খুঁজে পাইনি। আমি বুঝি নাই কি আপনার বাবা বসে রাখছে আপনাকে? না না, বাবার কাছে নিয়ে আসবো বললে নিয়ে আসছে। আমার এক খালা ছিল সাথে। খালা বসায় রাখছে আপনাকে কোথায়? লঞ্চ ঘাটে? হ্যাঁ, লঞ্চেতে নামা তখন ওই সিঁড়িগুলার পাশে বসাইছে। আমার বলছে লঞ্চে কোথা থেকে আসছেন? কোন জায়গাতে উঠছি, যে পাথারহাটের বললেন যে পাথারহাটের। আপনার খালা আপনাকে নিয়ে আসছে কি আপনার বাড়ি থেকে?
হ্যাঁ দেশের কি বাড়ি বলে নিয়ে আসছে? বলছে আমার আব্বার কাছে আসবে আমার ঢাকায়? জি আমার তারপরে আপনি লঞ্চে কতক্ষণ ছিলেন? সারা রাত্র লঞ্চে ছিলাম। সারা রাত ছিলেন লঞ্চে। জি সকালে এসে খালার সাথে আপনি আসছেন, আপনার মা জানে? মা বলতে আপনার সৎ মা জানে? হ্যাঁ জানি। এই খালা কি সৎ খালা না আপন খালা? সৎ খালা। সৎ খালা, জি। আচ্ছা। ঘটনা তো এখানেই প্যাঁচ খাইছে। জি তারপর তাইলে আমার ওইখানে হারা রাইখা চলে গেছে, আমার বলছে তোমার আব্বুকে নিয়ে আসি বলে আর আসে নাই। আপনার আপন মায়ের পেটের কয় ভাই বোন আপনারা? আমি একাই। সন্দেহ করছি, বাট আল্লাহ ভালো জানেন। হ্যাঁ জি। আমার আব্বার আমি আব্বাকে আদর করতো আপনাকে? হ্যাঁ আমার আব্বা আমাকে অনেক আদর করতো, আমি এর প্রথম সন্তান ছিলাম। বড় কি সৎ ভাই বোন ছিল আরো? জি। সৎ মা কেমন আদর করতো? ভালো না। তারপরে বসায় রেখে গেছে খালা, তারপর কি হলো? পরে ওইখানে যে খেজুর টেজুর বেছে ওই লোক আমারে নিচে বাসায় নিয়ে রাখছে, কইছে তুমি কান্না করো না, যদি তোমার কেউ খুঁজে তা আমি দিয়ে দিব। পরে ওই লোক 1 সপ্তাহ আমার ওই জায়গায় আনতো নিত, কেউ খোঁজ করে না। পরে হ্যাঁ আমার এক বাসাত কাজে দিছে, তা আমি তো বাসাত কাজ করতে পারি না, আর মারধর করে। এরকম করে আমি খুব কষ্টে বড় হয়েছি, লালন পালন হয়ে আমি এখন নারায়ণগঞ্জে আছি। আপনি ওই বাসাতেই থাকছেন নাকি অন্য বাসায় চলে গেছেন এরপরে? অনেক বাসায় কাজ করছি। ওখান থেকে বের হয়ে গেছেন? হ্যাঁ ওইখান থেকে নিয়ে ওই লোকটাই অনেক জায়গায় দিছিল, পরে লাস্টে নারায়ণগঞ্জের এক বাসায় দিছে, পরে ওই জায়গায় আমি একটু ভালো ছিলাম। ওইখান থেকে আমার বিয়ে শাদী হয়ে এখন আমার ছেলে মেয়ে নিয়ে আমি সংসারে আছি। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? অনুষ্ঠানের খোঁজ পাইছি বলতে আমার এক ভাই আর কি, ওই যে থাকলে এলাকায় চলতে ফিরতে ডাকে না, তো আমার ওই ভাই আর কি আমারে বলতেছে যে তোমার একটা ঠিক, আমার ছেলে আবার এই মেডিকেল ছিল কিছুদিন আগে, তখন বললো যে আমি তোমার এই ঠিকানাটা খুঁজে দিন, আমার কাছে একটা চ্যানেলের আছে, আমি নাম্বারটা জোগাড় করে তোমাকে দিব। জি। পরে আমি বললাম যে মানুষের দ্বারাতে তো কতই খোঁজ করছি, দেখি। তো উনি আবার আমার বলছে যে কোনো টাকা পয়সা লাগবে না, গেলেই কথা বললেই হবে। পরে নাম্বার দিছে, নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করে আসছেন। জি। আপনি কি করেন? আপনার সংসারে কে কে আছে? আপনার স্বামী আছে? জি আছে। কি করেন উনি? গাড়ি চালায়। গাড়ি চালায়। জি। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। জি। তো এখন কথা হলো যে আপনি তো জানেন আমরা কি করতেছি, ভিডিও করে ছাড়বো, তারপরে যদি পাওয়া যায়। আপনার মাকে আপনি জীবন দশায় কখনো দেখেন নাই? না আমি দেখিনি। কি জানতেন মা সম্পর্কে, আপন মা সম্পর্কে কিছু জানতেন? না আমি এরকম কিছু জানি না, কিন্তু আমার আব্বা আমারে খুব ভালোবাসতো, আর আমার আব্বাকে আমি দেখলে, যদি বাচ্চা থাকে তাহলে আমি দেখলেই চিনবো আমার আব্বাকে আমি। তার মানে এই ঘটনা ঘটাইছে আপনার সৎ খালা? জি। আর আপনার কি মনে হয় এটা কি ইচ্ছা করেই করছে তারা? তাহলে ইচ্ছা ছাড়া তো আর আমার, এখন তো আমি এতদিন ধরেই ভাবতেছি যে ইচ্ছা ছাড়া তো আর আমার এই কাজ করতে পারে না। নাহলে আমি দেশে ছিলাম, দেশেই থাকতাম, বাড়িতে থাকতাম, আমার আব্বার কথা নিয়েছে আমাকে রাস্তায় ফেলা। এর আগে কখনো নিয়ে আসছে বাবার কাছে? না এর আগে কখনো আমি ঢাকায় আসিনি না। তাইলে এখন তো আমি আর কোনো খোঁজ খবর পাইনি। এখন কি আমার আব্বা বাচ্চা আছে না মারা গেছে তাও আমি নিজে জানি না, কিন্তু নিজে অনেক খুঁজছি, এমনি মানুষের যে যেখানে কইছে এমনি গেছি, কিন্তু তাহলে চিন্তা করেন এই ভিডিওটা ওর বাবা যখন যদি বেঁচে থাকে, যদি দেখে, তাহলে কেমন লাগবে? আরে বাবা এত বছর পরে কি বুঝাইছে তারা সেই পরিবার থেকে। যদি ঘটনা এমনই হয়ে থাকে সত্যি সত্যি দেখা করতে নিয়ে আসছে, আমরা যেটা ভাবছি সেটারও অল্টারনেটিভ হতে পারে। অনেক ব্যাপারই তো আছে এখানে। বাবা কি করতো ঢাকাতে? ঢাকাতে শুনতাম যে এই যে চাপ কলের দোকানে কাজ করতো আর কি। চাপ কলের দোকানে কাজ করতো? চাপ কল ছিল শুনতাম আর কি, আমি তো দেখি নাই। আপনার তো অনেক কিছু মনে আছে, আপনি নিজে থেকে চেষ্টা করছেন কখনো? হ্যাঁ নিজে থেকে চেষ্টা করছি, কিন্তু ওই জায়গাটা বলতে পারি না দেখে যাইতে পারি না। আপনার স্বামীও কখনো নিয়ে যায় নাই? না হ্যাঁ তো এখানেও আসতে চায় নাই। কেন আসতে চায় না? কয়দিন বাঁচবা, মরে যাইবা, আর বিশ্রাম লাগতো না। গুরুত্ব বোঝে না অনেক সময়। পরে যে বলে না যার কষ্ট সেই বোঝে। এরপর আমি আজকে জোর করে নিয়ে আসছি, আমি বলছি না আমি যাবোই, আমি এখানে জবান দিছি আমি যাবোই ওইখানে। আমরা ভিডিও প্রচারের পরে যদি পাওয়া যায়, আপনার তো অনেকখানি তথ্য আছে এখানে, আল্লাহ চাইলে হয়তো পাওয়াও যেতে পারে। জি জি। সেক্ষেত্রে আপনার এই পরিবার সাথে করে, ছেলে মেয়ের সাথে করে আবার আসতে হবে। তারপরে আমরা ওনাদেরকে সামনাসামনি করানোর পরে আমরা বুঝতে পারবো যে এটা আপনার পরিবার। জি জি ঠিক আছে। তো এই হলো বিষয় আর কি। ওনার অনেক তথ্য মনে আছে যা আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা আর কথা বাড়াবো না। আর কিছু বলতে চান? সব বলতে পারছেন? ভিডিওটা ছোট হলো এবং আমরা চাই এই ছোট ভিডিওর মধ্য দিয়েই আমাদের এই পারভিন তার পিতাকে খুঁজে পাক, এবং পিতাকে খুঁজে পেলে হয়তো বা মাকেও খুঁজে পাওয়া সম্ভব হবে। অ্যাটলিস্ট মায়ের পরিবার তো খুঁজে পাওয়া যাবে। মা কি ওই সময়টাতে বেঁচে ছিলেন কিনা, কি হয়েছে সেটাও আমরা জানতে পারবো। মা যদি বেঁচে থাকেন বা পিতার পরিবার থেকে যদি কোনো কমপ্লেক্সিটি থাকে, মায়ের পরিবার থেকে যদি কেউ আসতে চান তাকেও আমরা প্রয়োজনে ওনার সামনাসামনি করব, বা মাও যদি আসতে চান আমাদের কোনো আপত্তি থাকবে না।
এবং আমরা চাই যে উনি ওনার পিতৃমাতৃ পরিচয়টুকু খুঁজে পাক। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।